আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডক্টর ইউনূস গত 17 মাস 18 মাসে যেভাবে বাংলাদেশটা পরিচালনা করছেন, সেইটা যদি আপনি বিগত 17 বছরের সাথে তুলনা করেন, 17 বছর বলতে 111-এর 2 বছর এবং আওয়ামী লীগ সরকারের 15 বছর 7 মাস যদি আপনি ধরেন, তারপরেও আপনি কোনো কিছুর সাথে মিলাতে পারবেন না। আপনি যদি এক মাসকে এক বছর ধরেন, ডক্টর ইউনূসের এক মাস আর ওই 17 বছরের এক বছর ধরেন, তারপরও আপনি মিলাতে পারবেন না। দেখেন, 17 বছর আর 17 মাস, 17 মাসে যা হয়েছে সেটা যদি 204 মাসের অর্থাৎ 17 বছর এর সাথে তুলনা করি, তাহলে 12 গুণের চাইতেও বেশি আকাম হয়েছে এই 17 মাসে। 17 বছরে যেমন আকাম হয়েছে, আবার অনেক বড় বড় কামও হয়েছে, বলে শেষ করা যাবে না। আর 17 মাসে শুধু আকামই হয়েছে, কোনো কাম হয় নাই। এই যে মন্তব্যটি শাহাদাত হোসেন তিনি করছেন, সেইটা কিন্তু একেবারে যৌক্তিকতায় ভরা। যে আপনি প্রতি মাসের সাথে যদি প্রতি বছরের তুলনা করেন, তারপরে হবে না। গত 17 বছরে অনেক কাজ হয়েছে, বড় বড় কাজ হয়েছে, হ্যাঁ অভিযোগও আছে, কিন্তু এই 17 মাসে কী কাজ হয়েছে, তারপরে দেখেন অভিযোগের শেষ নেই। আমি সেদিকে আসব। দেখেন, আমি আপনাদেরকে প্রথমে ডক্টর ইউনূসের উপদেষ্টা ক্যাবিনেটে থাকা একজন উপদেষ্টার কিছু কথা আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করি। কিচেন ক্যাবিনেট দিয়ে স্বৈরাচারী স্টাইলে সরকার চালাতেন ইউনূসের নেতৃত্বে আসিফ নজরুলরা। দেখেন, স্বৈরাচারী স্টাইলে সরকার চালাতেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ নিয়ে মুখ খুলেছেন তারই উপদেষ্টা পরিষদের সদস্য ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, আমরা যারা দ্বিমত করেছি, অর্থাৎ সাখাওয়াত হোসেন সাহেব বলতেছেন যে আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটোখাটো বিষয় ছিল, যেমন সূচি বাদ দেওয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না। ছোট সিদ্ধান্তগুলোতে তারা দ্বিমত জানাইতে পারছে, সেটাও গ্রহণযোগ্যতা পানায়। আর বড় বড় যে সিদ্ধান্ত, সেটা ক্যাবিনেটই হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। তিনি বলেন, সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য তিনি শুনেছেন, তবে সেখানে কারা ছিলেন তা তিনি জানেন না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, অর্থাৎ সাখাওয়াত সাহেব বলতেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমি সেখানে ছিলাম না, বলেন তিনি আরও বলেন, হয়তো এই মনোভাবের লোক আমি ছিলাম না, তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। দেখেন, তাদেরই উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা কী তথ্য দিলেন। এখন আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে, গত 17 মাসের শাসনামলে কতগুলো অভিযোগ পড়ছে দুদকে। আমি শিরোনামটা বলে দিই, তাহলে আপনারা পড়ে নিতে পারেন। দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে। 2-1টা অভিযোগ না তো, যে 2-4টা অভিযোগ আসছে, হ্যাঁ ঠিক আছে, শত শত অভিযোগ আসছে দুদকে। দেখেন, এখানে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে, মৌখিক না, লিখিত অভিযোগ। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অবশ্যই রেকর্ড হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করছেন, রেকর্ড হওয়াটাই স্বাভাবিক। অধিকাংশ অভিযোগকারীর নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীর নাম পরিচয় উল্লেখ করে লিখিত চিঠি দিয়েছে দুদকে। দুদক সূত্রে জানা গেছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে এসব অভিযোগও একইভাবে যাচাই করা হবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয়েছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ টেলিকমের কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কীভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন,
আর বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। মানে তিনি যখন প্রধান উপদেষ্টা ছিলেন তিনি বলছিলেন যে বাংলাদেশ নাকি জালিয়াতির চ্যাম্পিয়ন, তিনি যে জালিয়াতির মহাজন এইটা প্রমাণ কিন্তু এখন হচ্ছে। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। একটা ট্রাস্ট করছেন ডক্টর ইউনূস, সেই ট্রাস্টের কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারকে দেখাশোনা করা। আর সেই ট্রাস্টের নামে কত কোটি টাকা যে ডক্টর ইউনূস আত্মসাৎ করছে সেই অভিযোগটা এসে তদন্ত হবে। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগকে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকারী ডক্টর ইউনূস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা, এখন আসেন আপনাদের সেই শ্রদ্ধেয় সার আসিফ নজরুল সার। দেখেন, সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। 1 ডজনেরও বেশি, মানে 12টিরও বেশি দুর্নীতির ও অর্থ পাচারের অভিযোগ জমা পড়ছে দুদকে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। একটি অভিযোগে দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই ও বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে, পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের অর্থের বিনিময় করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই সংক্রান্ত তথ্য অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এভাবে আসিফ নজরুল 18 মাসের টাকার বিনিময়ে বহু জামিন করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। দেখেন কিভাবে সাধু ছিল, তাদের যে অনুসারীগুলো তাদের একটু এই নিউজগুলো পড়া উচিত। এছাড়াও আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। টাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিতেন বলে দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। একজন বিচারককে পদায়ন করবেন, হ্যাঁ, তার জন্য আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি পর্যন্ত টাকা নিতেন। আর তিনি বলতেন, হাই আল্লাহ খালেদ, যদি সুযোগ পাইতাম জান প্রাণ দিয়ে রাষ্ট্রের জন্য কাজ করতাম। মানে এই কাজগুলো জান প্রাণ দিয়ে করতো। 18 মাসে 18 বছরের চেয়ে বেশি ইনকাম করছে দুর্নীতি করে। সাব রেজিস্ট্রেশন, দেখেন শুধু তাই নয়, সাব রেজিস্ট্রার পদায়নে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ নজরুল উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো লাভজনক এলাকায় সাব রেজিস্ট্রার বদলি করেন। এসব বদলি বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উপদেষ্টা পরিষদ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ এখন পর্যন্ত জমা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ অন্যতম। এছাড়াও রিজওয়ানার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোর করে দখল করার অভিযোগও করা হয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন কিনা তা তদন্ত করার জন্য দুদককে অনুরোধ জানিয়েছেন একজন। তারপর দেখেন, সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে। দুর্নীতি দমন কমিশন এছাড়াও বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। মানে আসিফ নজরুল, রিজওয়ানা সবাইকে ছাড়িয়ে গেছে। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়ে কাজ না নেওয়ার অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণও দেওয়া হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ করা হয়েছে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন একজন। এভাবে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ জমা পড়েছে। দুদকের সূত্রগুলো বলেছে এসব অভিযোগ তারা যাচাই বাছাই করছে। যেসব অভিযোগের
প্রাথমিক সব সত্যতা পাওয়া যাবে সেগুলো অনুসন্ধানে আওতায় আনা হবে। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক দুর্নীতির তথ্য পাওয়া যায় এবং সেগুলো আমলযোগ্য হলে তা তদন্ত করা উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনা হবে। আগেও কোনো উপদেষ্টা দপ্তরের দুর্নীতির অভিযোগ উঠেছিল, সে সময় কিন্তু দুদকের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। এখন যেহেতু তারা সরকারে নেই, তাহলে দুদক তদন্ত করে দেখতে পারে। আগেও আমরা দেখেছি যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না, এখনও তেমনই ধারাবাহিকতা রয়েছে। তবে যদি কারো অভিযোগ আমলযোগ্য হয় সেটারও যুক্তি দুদকের কাছে উপস্থাপন করতে হবে এবং আমলযোগ্য না হওয়ারও যুক্তি উপস্থাপন করতে হবে। একই সঙ্গে কেউ যেন কারো দ্বারা হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখতে হবে। সূত্র বাংলাদেশ প্রতিদিন। এই যে নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম, প্রিয় দর্শক, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন যে গত 17 মাসে দেশের স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ এগুলোকে ভূপাতিত করা, দেশটাকে জিম্মি করার সাথে সাথে একেবারে লুটে পুটে খাওয়া কাকে বলে। 17-18 বছরকেও তারা পেরিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।